Hello, can everyone hear me? Yes, ma'am. Okay, assalamu alaikum everyone. I hope you're all doing well. এই টিউসডেতে আপনাদের একটা এক্সাম আছে তাই না? সিটি 3, right? You Yes. remember? So the syllabus for that is going to be what? Feasibility study ওই স্লাইডটা বেশ কিছু ম্যাথ রিলেটেড কনসেপ্ট আছে সেগুলো থাকছে আমাদের সিলেবাসে। আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। So class diagram হচ্ছে আমরা the first diagram that we're seeing after the midterms. এটাও খুবই important একটা diagram and it's quite close to the actual implementation of your code. The diagrams that we have studied so far were kind of not as close compared to how close class diagrams are to your code. We will directly see what the classes are going to be in your diagrams. So ক্লাস কথাটা সম্পর্কে আইডিয়া নাই কার, সে এখনই আমাকে বলে। As far as I know, you all are supposed to already do the object oriented programming class. সেটা না করার কথা না, কারণ এখানে সবারই করে আসার কথা object oriented programming, but in case you don't know or forgot, either way অনেকে হয়তো অনেক আগে করেছেন যদি করেও থাকেন, so I will review some concepts from there because those are necessary in class diagrams. Actually, the class diagrams that we're going to talk about, the class in the term class diagrams, it actually comes from the object oriented programming. It's the same thing. আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যে ক্লাসের কনসেপ্টটা দেখে আসছি, অ্যাকচুয়ালি ওইটাই ক্লাস ডায়াগ্রামে সেই কনসেপ্টটাই আছে। সো আমার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন আপনারা, রাইট? Yes, ma'am. Okay. So what are class diagrams? Represent a system structure যেখানে কি থাকতে হবেই। The things that must be there are classes. The classes will contain attributes and operations. Between the classes, there will be relationships. So classes জিনিসটা কি? If we recall or recap the object-oriented programming class, then we will remember that classes are basically templates that can hold two kinds of information. একটা হচ্ছে attribute, আর সেকেন্ডটা হচ্ছে it can also include operations. So class হচ্ছে একটা template. Attribute, there can be many attributes, and the second is operation. So এটা এমন না যে attribute আর operation দুইটা থাকতেই হবে, zero to many আর কি। The attributes may be zero in number. There may be no attributes, only operations. This might also happen. Or there may be only attributes, no operations. This might also happen. Either way, you can keep as many attributes and functions as you want. So these operations are basically the functions. So আমরা যখন কোড করে আসছি ছোটবেলায়, আমরা জানি যে ফাংশন কি। একটা ফাংশন হচ্ছে একটা সার্টেন কাজ করবে, একটা সার্টেন কাজ যেটা আসলে কি বলবো, সেলফ সাফিসিয়েন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট। সেই ফাংশনটার মধ্যে একটা জেনারিক কাজ করে দিবে যেটা আমি ডিফারেন্ট পয়েন্টস অফ দ্য কোড থেকে কল করতে পারবো। লাইক রাদার দ্যান সামিং 5+3 আলাদা করে and 2+2 আলাদা করে, আই ক্যান রাইট আ কমন এডিশন ফাংশন যেখানে আমি প্যারামিটার্স গুলা পাঠাই দিব এন্ড সে হচ্ছে আমাকে সাম করে দিবে। সো অপারেশন গুলা বারবার লিখতে হয় না, সেগুলো আমরা চাইলে ফাংশনের মধ্যে করে ফেলতে পারি। সো ফাংশনস আর অ্যাকচুয়ালি সাম কাইন্ড অফ ওয়ার্ক দ্যাট ইউ আর গোইং টু পারফর্ম, এর জন্য ফাংশনকে অপারেশন বলা হচ্ছে। আর ফাংশনের মধ্যে আমরা বেসিক্যালি ডিফারেন্ট অপারেটরস অ্যাপ্লাই করে উই পারফর্ম সার্টেন টাস্কস, রাইট? একটা ফাংশন হচ্ছে একটা টাস্ককে স্পেসিফাই করবে। দেন হোয়াট অ্যাবাউট অ্যাট্রিবিউট of the classes? So when I say that a class is a template, what do I mean? একটা টেমপ্লেট মানে কি? একটা টেমপ্লেট মানে হচ্ছে, হ্যাঁ, সো আপনারা জানেন না, আপনারা যখন ওয়েবসাইট বানান আপনারা একটা টেমপ্লেট ইউজ করেন, লাইক ইন ডিফারেন্ট কেসেস, ব্যাক এন্ড হোক, ফ্রন্ট এন্ড হোক, এটসেট্রা। সো ওখানে আই এম প্রিটি শিওর আপনারা টেমপ্লেট ওয়ার্ডটা শুনে আসছেন। সো টেমপ্লেট ইজ সামথিং যেটাকে আমরা আসলে নিজের ইচ্ছা মতো মডিফাই করতে পারি, মানে নিজের ইচ্ছা মতো ওইটার ইনস্ট্যান্সেস ক্রিয়েট করতে পারি। সো ক্লাস অনেকটা ওইরকমই। ক্লাস হচ্ছে একটা জেনারিক টেমপ্লেট
এইটাকে আমরা ডিফারেন্ট ইনস্টেন্সেস ক্রিয়েট করতে পারবো এই ক্লাসের, and each of these instances is going to be known as an object. I repeat, একটা ক্লাস হচ্ছে একটা জেনারিক টেমপ্লেট। ফর এক্সাম্পল টিচার, টিচার নামের একটা ক্লাস আছে যেটা দিয়ে আমি আসলে যে কোনো টিচারের ডেফিনেশনটা ক্রিয়েট করতে পারবো, অ্যান্ড যে কোনো একটা পার্টিকুলার টিচারের ডেফিনেশন যে আমি ক্রিয়েট করলাম, ফর এক্সাম্পল ফারহানাস, ফারহানাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। তো একটা ক্লাস হচ্ছে একটা জেনারিক টেমপ্লেট, এন্ড এটার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা হচ্ছে একটা অবজেক্ট। উই ক্যান ক্রিয়েট মেনি ইনস্ট্যান্সেস ফ্রম দ্য সেম ক্লাস। তো লাইক স্টুডেন্ট একটা ক্লাস হবে, এই স্টুডেন্টের অনেকগুলো ইনস্ট্যান্সেস হবে তাদের অবজেক্ট। সো একটা পার্টিকুলার স্টুডেন্টের জন্য আমি স্পেসিফাই করে দিব তার অ্যাট্রিবিউটের ভ্যালুস গুলো কি। যেমন সব স্টুডেন্টের জন্য কিছু কমন অ্যাট্রিবিউট সাপোজ আছে, এজ, নেম এক্সেট্রা, বাট একটা সার্টেন অবজেক্ট বা সার্টেন ইনস্ট্যান্সের একটা ইউনিক নেম, ইউনিক হোক আর যাই হোক, মানে একটা তার নিজস্ব একটা নেম থাকবে, তার নিজের এজ থাকবে। সো এটা তারপরে নতুন একটা ইনস্ট্যান্স করলে সেটারও একটা নেম, এজ আমি ক্রিয়েট করতে পারবো এক্সেট্রা। সো ইন ক্লাস ডায়াগ্রামস আমাদের যেটা করতে হয় যে বেসিক্যালি আমাদের আপনারা যে সিস্টেমটা বানাবেন সেই সিস্টেমটা তো ইউ উইল হ্যাভ টু ডিভাইডেড ইনটু ডিফারেন্ট কাইন্ডস অফ ক্লাসেস। সো আমরা যে ক্লাসে ডিভিশনটা করব সেই ক্লাসটা দিয়েই আসলে আমরা ক্লাস ডায়াগ্রাম বানাবো। সেই ক্লাসের মধ্যে থাকবে অ্যাট্রিবিউটস এন্ড অপারেশনস, সেটাও দেখাতে হবে, দেখানোর সিস্টেম আছে, এন্ড ইন বিটুইন দ্য ক্লাসেস দেয়ার উইল বি রিলেশনশিপস। সো ফরম্যাটটা কি, ক্লাসটা আমরা কিভাবে আঁকি ক্লাস ডায়াগ্রামে, বেসিক্যালি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ থাকবে, এন্ড রেক্ট্যাঙ্গুলার শেপের মধ্যে আমরা রো গুলাকে সেপারেট করে দিব। সো আ সিঙ্গল ক্লাস মানে একটা ক্লাস ডায়াগ্রাম বেসিক্যালি এটার ওভারঅল দেখতে কিরকম হবে, ইট উইল বি আ কম্বিনেশন অফ মেনি ক্লাসেস। সো একটা ক্লাস ডায়াগ্রামে অনেক ক্লাস থাকবে। তো আমরা এখন দেখছি যে একটা সিঙ্গেল ক্লাস কি করে আঁকে। when you want to draw a single class একটা রেক্ট্যাঙ্গুলার শেপ আঁকতে হবে, আমরা হরাইজন্টাল রোজে ডিভাইড করে দিব। রাইট দি অপারেশন নেমস, আপনাদের অপারেশনের ভিতরে কি কাজ হচ্ছে সেটা লিখতে হবে না, ফাংশনের বডি লিখতে হবে না, জাস্ট ফাংশনের ডেফিনিশনটা ডিক্লারেশনটা লিখতে হবে, নট দ্য ডেফিনিশন, জাস্ট ফাংশনের নামটা লিখতে হবে। সো when basically that is happening, আমার কথা কি ক্লিয়ারলি আসছে? আমার ইন্টারনেট মনে হয় একটু আনস্টেবল, সরি ফর দ্যাট। এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। ওকে, সো ইয়া, অ্যাজ আই ওয়াজ সেইং যে একটা ক্লাস হচ্ছে গিয়ে ইটস আ কম্বিনেশন অফ থ্রি, মানে একটা ক্লাসকে যে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার শেপে আঁকবো, ইট ইজ গোইং টু বি আ কম্বিনেশন অফ হোয়াট, 3 রোজ। সো 3টা রো থাকবে, একদম টপ রোতে থাকবে ক্লাসের নাম, সেকেন্ড রোতে থাকবে হচ্ছে অ্যাট্রিবিউটস এর নাম, এন্ড থার্ড রোতে থাকবে হচ্ছে দ্য নেম অফ দি অপারেশনস। সো এখন এই ক্লাসের মধ্যে যে ফার্স্টে আমরা যে নিচে যে অপারেশনস গুলো লিখবো, এই অপারেশনস গুলোর ফাংশন বডি আমাদেরকে দিতে হবে না, উই অনলি হ্যাভ টু রাইট দ্য নেম অফ দ্য ফাংশন। সো এখানে লেখা আছে the top row will contain the name of the class, the middle row contains the attributes, and the bottom row contains all the methods. আচ্ছা, সো এখন আমরা যে অ্যাট্রিবিউটস আর মেথডস গুলো লিখবো ক্লাসে, সেইগুলো লেখার সময় আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ারলি বুঝতে হবে, সেটা হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার্স। হোয়াট ইজ অ্যান অ্যাক্সেস স্পেসিফায়ার? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আপনাদের করে আসার কথা, কেউ কি আমাকে বলতে পারবে অ্যাক্সেস স্পেসিফায়ার জিনিসটা কি? ম্যাম কোন একটা ফাংশন বা অ্যাট্রিবিউট কে হচ্ছে অ্যাক্সেস দেওয়া, আই মিন সেটা কি প্যাকেজের মধ্যে অ্যাক্সেস পাবে নাকি প্যাকেজের বাইরে নাকি ফাংশনের ভিতরে, এগুলো আর কি। এক্স্যাক্টলি, ভেরি গুড, এটাই আনসার। সো বেসিক্যালি আমরা কোন একটা সার্টেন অ্যাট্রিবিউট অথবা ফাংশনকে কার থেকে অ্যাক্সেস করতে দিব, কোথা থেকে পারমিশন নিব, প্রিভিলেজ, সেটাকেই বলছে অ্যাক্সেস স্পেসিফায়ার। তো অ্যাক্সেস স্পেসিফায়ার ইউজুয়ালি 4 টাইপের হয়। ইট ক্যান বি পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড অর ডিফল্ট এন্ড প্যাকেজ অ্যাক্সেস। সো পাবলিক অ্যাক্সেস মানে কি? পাবলিক অ্যাক্সেস যেটা কি প্লাস দিয়ে দেখানো হয় ক্লাস ডায়াগ্রামে, আপনারা দেখবেন যে প্লাস লেখা আছে অনেক টার্মের পাশে। সো প্লাস বুঝায় হচ্ছে পাবলিক অ্যাক্সেস। হোয়াট ইজ পাবলিক অ্যাক্সেস? Public access means if I define or if I declare a certain attribute or operation to be public,
then that certain attribute or operation will be accessible from anywhere, সেটা সেই প্যাকেজেই হোক না ডিফারেন্ট প্যাকেজে হোক। প্যাকেজের কনসেপ্ট আই হোপ আপনাদের মনে আছে, আপনারা যখন জাভা প্রোগ্রামিং করেছিলেন দেখেছিলেন যে প্যাকেজ হচ্ছে কি একটা ডিরেক্টরি ইন দ্য কম্পিউটার, ওই ডিরেক্টরির আন্ডারে হচ্ছে কি আমরা কিছু ক্লাস রাখতে পারি। সো ডিফারেন্ট প্যাকেজেস মানে হচ্ছে ডিফারেন্ট ডিরেক্টরিজ আছে, ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো পাবলিক মানে হলো যে আমরা সেটা যে কোনো প্যাকেজ থেকে যে কোনো জায়গা থেকে ওই পাবলিক ভ্যারিয়েবলটা বা পাবলিক ফাংশনটাকে অ্যাক্সেস করতে পারবো। দেন হোয়াট অ্যাবাউট প্রাইভেট? প্রাইভেট মানে হচ্ছে আমরা সেই ক্লাস ছাড়া অন্য কোথাও থেকে অ্যাক্সেস করতে পারবো না। মানে একটা ক্লাস আছে স্টুডেন্ট, স্টুডেন্টের সিজিপিএ কে আমি প্রাইভেট দিয়ে দিলাম, তাহলে স্টুডেন্ট ক্লাসের বাইরে থেকে কোনো জায়গা থেকে আমি এই প্রাইভেট যে ভ্যারিয়েবল সিজিপিএ এটাকে কল করতে পারবো না, ইউজ করতে পারবো না, কিছুই করতে পারবো না। এটাকে ইউজ করার জন্য অন্য কাজ করতে হবে, সেটা হচ্ছে গেটার অ্যান্ড সেটার, পাবলিক গেটার অ্যান্ড সেটার লিখতে হয় ফর প্রাইভেট ভ্যারিয়েবলস। আপনাদের মনে থাকা কথা এটা, যে একটা প্রাইভেট ভ্যারিয়েবল যদি থাকে ইন আ ক্লাস, সেটাকে অ্যাক্সেস করার জন্য পাবলিক গেটার অ্যান্ড সেটার লিখতে হয়। সো প্রাইভেট মানে হচ্ছে দিস উইল বি অ্যাক্সেসিবল অনলি ফ্রম উইদিন দ্যাট ক্লাস। হোয়াট অ্যাবাউট প্রোটেক্টেড? প্রোটেক্টেড কারো মনে আছে? এনিওয়ান, ক্যান সামওয়ান টেল মি প্রোটেক্টেডটা আসলে কি? কারো মনে পড়ছে না? ম্যাম এক্স্যাক্টলি মনে নেই, মনে হয় এরকম যে একই প্যাকেজের ডিফারেন্ট ক্লাসের মধ্যে হচ্ছে অ্যাক্সেসটা থাকে, বাট অন্য প্যাকেজ থেকে হচ্ছে ইয়ে হয় না। ভেরি ক্লোজ, আপনি যেটা বললেন এটা হচ্ছে ডিফল্ট অর প্যাকেজ অ্যাক্সেস। ডিফল্ট অর আচ্ছা প্যাকেজ আচ্ছা। অ্যাক্সেস যে আমি একটা সার্টেন প্যাকেজে যদি কিছু লিখি, তাহলে সেটা লাইক আমি যদি একজনকে ডিফল্ট অ্যাক্সেস দিয়ে দিলাম, যেটা আর কি টিলডা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ক্লাস ডায়াগ্রামে, প্রাইভেট কিন্তু মাইনাস দিয়ে। তো আমি যদি কাউকে ডিফল্ট বা প্যাকেজ অ্যাক্সেসে রাখি, তার মানে হলো যে দ্যাট সার্টেন ভ্যারিয়েবল উইল বি অ্যাক্সেসিবল ফ্রম দ্য সেম প্যাকেজ। ইট ক্যান বি ফ্রম আ ডিফারেন্ট ক্লাস ইন দ্য সেম প্যাকেজ, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট ডিফারেন্ট প্যাকেজের মধ্যে থেকে অ্যাক্সেস করা যাবে না। মানে অনলি আন্ডার দ্যাট ডিরেক্টরি ইট ইজ অ্যাক্সেসিবল এনিওয়্যার। সেটা যে কোনো ক্লাস হতে পারে, তার সাব ক্লাস হওয়া লাগবে নট নেসেসারি, যে কোনো ক্লাস হতে পারে, অন্য কোনো প্যাকেজে অ্যাক্সেসিবল হবে না। Then what about protected? Protected খুবই ক্লোজলি রিলেটেড টু ডিফল্ট অর প্যাকেজ অ্যাক্সেস। এটা হচ্ছে যে ডিফল্টের মতন প্রিভিলেজ তার থাকবে যে সে সেম প্যাকেজে সবার কাছে অ্যাক্সেসিবল। প্রোটেক্টেড সেই সেম প্যাকেজে সবার কাছে অ্যাক্সেসিবল, দিস ইজ ফাইন। বাট ইন আ ডিফারেন্ট প্যাকেজ, ডিফল্ট অ্যাক্সেস হলে কি হতো, সে ডিফারেন্ট প্যাকেজে অ্যাক্সেসিবলই হতো না। বাট প্রোটেক্টেড এর কেসে সে ডিফারেন্ট প্যাকেজে অ্যাক্সেসিবল হবে ইন আ স্পেশাল কন্ডিশন। সেই স্পেশাল কন্ডিশনটা কি? স্পেশাল কন্ডিশনটা হচ্ছে, সাপোজ আমি প্যাকেজ 1 এর আন্ডারে স্টুডেন্ট ক্লাস লিখেছি, আর প্যাকেজ 2 এর আন্ডারে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট ক্লাসটা লিখেছি। সো প্যাকেজ 2 এর আন্ডারে আন্ডার গ্রাজুয়েট যে স্টুডেন্ট ক্লাসটা, সে হচ্ছে প্যাকেজ 1 এর স্টুডেন্ট ক্লাসকে ইনহেরিট করেছে। তার মানে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট ইজ অ্যাকচুয়ালি আ সাব ক্লাস অফ দ্য স্টুডেন্ট ক্লাস। তাহলে আমি স্টুডেন্টের সিজিপিএ তে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট থেকে অ্যাক্সেস করতে পারবো, যদিও দে আর ইন ডিফারেন্ট প্যাকেজেস। তার মানে কি হলো? তার মানে দ্যাট although two classes might be in different packages, still a protected variable can be accessed from a different package যদি সেটা তার সাব ক্লাস হয়ে থাকে। সবার কাছে কি ক্লিয়ার? প্রোটেক্টেড, প্রোটেক্টেড মানে হলো অন্য প্যাকেজ থেকেও অ্যাক্সেসিবল শুধুমাত্র যদি সাব ক্লাস হয়, আর নিজের প্যাকেজের সাব ক্লাস হোক আর এনি অন্য ক্লাস হোক, ডাজন্ট ম্যাটার, অন্য ক্লাস থেকে অ্যাক্সেসিবল হবে যদি শুধুমাত্র সাব ক্লাস হয়। আর ডিফল্ট অ্যাক্সেসের কেসে সাব ক্লাস হলেও চলবে না, নট অ্যাক্সেসিবল, শুধুমাত্র নিজের প্যাকেজে অ্যাক্সেসিবল। তো এইগুলো হচ্ছে সাইন সহ দেয়া আছে। পাবলিক মিনস প্লাস, মানে প্লাস মিনস পাবলিক, মাইনাস মিনস প্রাইভেট, হ্যাশট্যাগ হচ্ছে প্রোটেক্টেড, আর টিলডা হচ্ছে ডিফল্ট অর প্যাকেজ অ্যাক্সেস। তো আমরা কখনো ক্লাস ডায়াগ্রাম আঁকতে হলে এভাবে সাইডে লিখবো, মানে কোন একটা অ্যাক্সেস স্পেসিফাই দিতে হলে। আচ্ছা, এখন কম্পোনেন্টস অফ ক্লাস রিপ্রেজেন্টেশনে খেয়াল করেন যে টপ রো থাকবে দ্য নেম অফ দ্য ক্লাস, এন্ড দিস ইজ কম্পালসারি। No matter what the internal contents of the class are, the name of the class should be written and the field cannot be empty. মানে ভিতরে তার অ্যাট্রিবিউট থাকতে পারে, নাও থাকতে পারে, তার অপারেশনস থাকতে পারে, নাও থাকতে পারে, ইদার ওয়ে ক্লাসের নেমটার রোটা এমটি হওয়া যাবে না, সেখানে ক্লাসের নেমটা লিখতেই হবে। Then what about the middle and the last rows? In the middle row, it contains what? The attributes or the properties of the class. So attribute এর এক্সাম্পল কি? লাইক একটা স্টুডেন্টের নেম, তার এজ, তার সিজিপিএ এক্সেট্রা, এই সব হচ্ছে তার প্রপার্টি অথবা অ্যাট্রিবিউট। তো এই ফিল্ডটা আমি চাইলে এমটি রাখতে পারি। যদি সেই ক্লাসে কোনো অ্যাট্রিবিউট না থাকে, জাস্ট অপারেশন করা হয়, দেন সেখানে এমটি রাখতেই পারি, নট আ প্রবলেম।
What about last row? Last row contains the operations or the methods of a class. Function ke method bola hoy. This field also can be empty. মানে যদি আমার সেই ক্লাসে only if I want to keep some attributes, I don't want to keep any operations, then that field can also be empty. No problem. আচ্ছা, রিলেশনশিপ যাওয়ার আগে আপনি একটা 5 মিনিটস একটু ব্রেক নেন। ওকে, সো এখন আমরা দেখবো যে ক্লাসের মধ্যে রিলেশনশিপস কিভাবে থাকে। আচ্ছা, এই যে ক্লাসের যে টেকনিকটা দেখলাম, হাউ ডু উই ড্র ক্লাসেস। সো এটা একটা সিম্পল এক্সাম্পল অফ আ ক্লাস। সো এই ক্লাসে এটা হচ্ছে একটা অ্যানিমাল ক্লাস। সো অ্যানিমাল ক্লাসের মধ্যে I have a few attributes and a few operations. The name of the class is animal. The attributes are given in the middle row and the operations are given in the third row. So attribute যেমন age, age একটা attribute. একটু দেখেন টেকনিকটা কি। আমরা যখন কোনো অ্যাট্রিবিউটকে ডিক্লেয়ার করি ইন আ ক্লাস, তখন আমরা অবশ্যই তার কোনো একটা ডেটা টাইপ স্পেসিফাই করি, তাই না? So unless it's like some other programming language like Python যেখানে লিখতে হয় না, বাট আমরা এখন চিন্তা করবো জাভার পার্সপেক্টিভ থেকে। সো জাভা আর সিপিপি আর হোয়াট এভার যেখানে আমাদের আসলে ডেটা টাইপ লাগে সেটা। সো ইন কেস অফ দ্য ডেটা টাইপ, লেটস সি যে আসলে এজ হচ্ছে একটা ইন্টিজার। সো আমরা যখন কোড লিখি আমরা লিখি int age, বাট when it comes to class diagrams আমরা লিখবো ফার্স্টে অ্যাক্সেস স্পেসিফায়ার, দেন দ্য নেম অফ দ্য attribute, then colon, then তার ডেটা টাইপটা। সো এখানে থাকবে age প্লাস age, then colon, then int। আচ্ছা, সাপোজ আমি একটা ক্লাস লিখেছি যে হলো এটার ক্লাসটার নাম হচ্ছে সাপোজ এক্স, ক্লাসটার নাম হচ্ছে এক্স। এখন আমি অ্যানিমালের মধ্যে এক্স এর একটা ইনস্ট্যান্স ডিক্লেয়ার করতে চাচ্ছি, তাহলে আমাকে বলেন তো এটা সে কিভাবে লিখবো। সাপোজ সেই ভ্যারিয়েবলটার নামটা আপনারা যে কোনো ইচ্ছা দিতে পারেন, ভ্যারিয়েবল নেম, বাট ক্লাসের নামটা হচ্ছে এক্স। আমি সেটার একটা ইনস্ট্যান্স অ্যানিমালের মধ্যে লিখতে চাচ্ছি, ডিক্লেয়ার করতে চাচ্ছি, তো সেটা আমি কিভাবে দিব? ক্যান সামওয়ান হেল্প মি উইথ দিস? কোয়েশ্চেনটা কি বুঝা গিয়েছে? যে আরেকটা ক্লাস আছে এক্স, এক্স ক্লাসের একটা ইনস্ট্যান্সকে আমি নিতে চাচ্ছি ইন অ্যানিমাল অ্যাজ অ্যান অ্যাট্রিবিউট, সেটা আমি কিভাবে ডিক্লেয়ার করব, মানে কিভাবে লিখবো ক্লাস ডায়াগ্রামে? কেউ আনসারটা বলতে পারবেন? কেউ পারছেন না? মানে ইটস কাইন্ড অফ লাইক দিস, যে when we declare a single class, তখন সেই ক্লাসের ডেটা টাইপ হচ্ছে, সেই ক্লাসটা অ্যাকচুয়ালি একটা কাইন্ড অফ ডেটা টাইপ হয়ে যায়। যখন আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করি সেটা একটা টেমপ্লেট হয়ে যায়। সো থিঙ্ক অ্যাবাউট ইট লাইক দিস। সো যখন আমরা ইন্টিজার একটা ডিক্লেয়ার করি, সেই ইন্টিজার তো একটা টেমপ্লেট,
দেন সেই ইন্টিজারের আমরা ডিফারেন্ট ভ্যারিয়েবলস ডিক্লেয়ার করতে পারি। ক্লাসও কিন্তু সিমিলার। আমরা যখন একটা ক্লাস ডিক্লেয়ার করি, আমরা সেই ক্লাসের ইনস্ট্যান্স নিচ্ছি, মানে সেই ক্লাসটা হচ্ছে একটা ডেটা টাইপ। সো যখন আমরা কোডে লিখতাম, আমরা কি লিখতাম, যে সাপোজ ক্লাসটার নাম হচ্ছে স্টুডেন্ট, আমি লিখতাম স্টুডেন্ট, দেন দ্য নেম অফ দ্য ভ্যারিয়েবল ইজ ইকুয়াল টু লাইক সামথিং। তার মানে কি, অ্যাকচুয়ালি ইন্টিজার যেভাবে আমরা ভ্যারিয়েবলের আগে লিখি, সেভাবে স্টুডেন্ট ওয়ার্ডটা আমরা ভ্যারিয়েবলের আগে লিখতাম, তাই না? বিকজ দ্য ক্লাস ইটসেলফ বিকামস আ ডেটা টাইপ। তাহলে এখন আপনারা বলেন যে এক্স যদি ক্লাসটার নাম হয়, আর সেটাকে আমি তাহলে কি বানাই দিলাম, একটা ডেটা টাইপ বানালাম, আর আমি এক্স এর একটা ইনস্ট্যান্স ধরেন নিলাম ওয়াই, তাহলে এখানে আমি কি লিখবো? ধরেন সেটাকে আমি এখন প্রাইভেট করতে চাচ্ছি, কেউ একজন বলেন যে এটা আসলে কি হবে? তাহলে একটা প্রাইভেট ম্যাডাম তাহলে মাইনাস দিব প্রাইভেটের জন্য, আর হচ্ছে এই যে ভেরিয়েবলটার নাম বললেন সেটা ওয়াই, আর হচ্ছে কোলন দিয়ে আমরা লিখবো এক্স। এক্স, ভেরি গুড। ক্লাসটার নাম লিখবো, বিকজ ক্লাসটার নামই এখন সেই ওয়াই এর ডেটা টাইপ হবে। সো এই মানে যে কোনো ক্লাসের মধ্যে কিন্তু আপনি চাইলে অন্য ক্লাসের অ্যাট্রিবিউটও ডিক্লেয়ার করতে পারেন, কোনো সমস্যা নাই। সো এটা গেল হচ্ছে আমরা কিভাবে অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করবো। হোয়াট অ্যাবাউট অপারেশনস অথবা ফাংশনস? ফাংশনস এর কেসে আমাদের জাস্ট যেটা করতে হয়, পরে একটা ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে দিতে হয়, এটা দিয়ে বোঝায় যে দিস ইজ অ্যান অপারেশন। লাইক ইজ ম্যামল, এই এটার ভিতরে ফর এক্সাম্পল একটা, এটা কোনো বুলিয়ান ভ্যালু বা কিছু রিটার্ন করবে আমার মনে হচ্ছে দেখে, এই ফাংশনটার মধ্যে জাস্ট চেক করবে যে এটা ম্যামল নাকি না। তো ইজ ম্যামল হচ্ছে এমন একটা ফাংশন। সো ফাংশনের কেসে যেটা করতে হয় যে ইউজুয়ালি আমরা জাস্ট ফাংশনের নেমটা দেন হচ্ছে গিয়ে ব্র্যাকেট ওপেন ক্লোজ লিখে দিলে ইটস মোর অর লেস গুড ইনাফ। হাউএভার আপনারা চাইলে, which is kind of optional but in lots of cases this happens as well, আপনারা চাইলে সেই ফাংশনের রিটার্ন টাইপটাও লিখে দিতে পারেন। সো ফর এক্সাম্পল এখানে আমি কোলন দিয়ে যদি বুলিয়ান লিখে দিই তাহলে সমস্যা নাই, তাহলে জাস্ট কোথায় হবে ইজ ম্যামল দেন ব্র্যাকেট ওপেন ক্লোজ কোলন দেন বুলিয়ান। সো এটা আমরা কি করতে পারি, আমরা হচ্ছে একটা ফাংশনের রিটার্ন টাইপ স্পেসিফাই করতে পারি। আচ্ছা, আরেকটা কাজ করা যায় যেটা আসলে ইজ নট দ্যাট প্রিভ্যালেন্ট বাট অলসো সামথিং দ্যাট ইউ ক্যান ডু, নট শিওর এখানে। আচ্ছা, এটা এক্সাম্পল নাই, সমস্যা নাই। আচ্ছা, এখানে আছে এই তো। সো ফর এক্সাম্পল এই কাজটাও করা যায় যে আমরা তো জানি যে ফাংশনের মধ্যে কিছু প্যারামিটার্স থাকে, তাই না? সো ফাংশন ওপেন ক্লোজ করা মানে যে এটার মধ্যে আর কি আমি এমটি প্যারামিটার রাখছি, বাট মানে ইউজুয়ালি এমটি প্যারামিটার অপশনটা এখন রাখা হচ্ছে বিকজ লাইক ইন মোস্ট কেসেস আমরা তো ক্লাস ডায়াগ্রাম যখন বানাই আমরা তো ডিরেক্ট কোডের সব ইনফরমেশন জানি না। ইট মাইট চেঞ্জ, পরে আমার অন্য প্যারামিটার লাগতেও পারে, বাট ইফ ইউ আর সার্টেন যে এখানে আমার এই প্যারামিটারটা লাগবে, অর সাপোজ আপনি কোয়েশ্চেনে এমন কোনো একটা হিন্ট দেওয়া হলো, তাহলে আপনি প্যারামিটার কিভাবে লিখবেন ফাংশনের মধ্যে? সে ফর এক্সাম্পল এখানে যেটা করতে হয় যে জাস্ট প্যারামিটারের নামটা লিখবেন দেন কোলন দিয়ে প্যারামিটারের ডেটা টাইপ। মানে ডিপোজিট হচ্ছে এমন একটা ফাংশন দ্যাট উইল রিসিভ আ সিঙ্গল প্যারামিটার। দ্য নেম অফ দ্য প্যারামিটার ইজ অ্যামাউন্ট AMT and its data type is double. So কোডে আপনি লিখতেন যে ডাবল দেন ব্র্যাকেট ডাবল deposit দেন ব্র্যাকেট ডাবল AMT এভাবে লিখতেন। ক্লাস ডায়াগ্রামে সেটা হবে deposit দেন AMT দেন কোলন দেন দ্য নেম অফ দ্য ডেটা টাইপ। সো আমি যদি ব্র্যাকেটের মধ্যে কিছু দেই তাহলে দিস উইল ডিটারমাইন দ্য ওয়ান ফর দ্য প্যারামিটার, বাট আমি যদি ব্র্যাকেটের বাইরে কোলন দিয়ে দিই তাহলে এটা বুঝাবে রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ তো আমরা আই থিঙ্ক সবাই জানি, এটা জানা উচিত আমাদের সবার যে আমাদের কোন ডেটা টাইপের ভ্যালু সে রিটার্ন করছে। আচ্ছা, সো আমরা কি এইটা জানি যে আমরা সামটাইমস ক্লাসের ডেটা টাইপও চাইলে রিটার্ন করতে পারি? এইটা কিন্তু মানে অলসো সামথিং দ্যাট উই ক্যান ডু উইথ ক্লাসেস, রাইট? ক্লাসের যেহেতু একটা ক্লাস ডিক্লেয়ার করা মানে হচ্ছে একটা ডেটা টাইপ বানানো, সো ইফ উই ক্যান ডিক্লেয়ার অ্যান অ্যাট্রিবিউট উইথ আ ক্লাস উই ক্যান অলসো রিটার্ন আ সার্টেন ইনস্ট্যান্স অফ আ ক্লাস। সো আমি চাইলে একটা আসলে ক্লাসের ইনস্ট্যান্সও রিটার্ন করতে পারি। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের ক্লাস আমরা কিভাবে আঁকবো। নাও লেটস গো টু রিলেশনশিপস বিটুইন ক্লাসেস। তো রিলেশনশিপস ইউজুয়ালি 4 টাইপের হয়, আর এর মধ্যে কিছু আবার সাব টাইপস আছে। নাম্বার 1 হচ্ছে ইনহেরিটেন্স। আচ্ছা, ইনহেরিটেন্স একটু পরে যে আগে বলি নিস নামগুলা। ইনহেরিটেন্স, সেকেন্ডটা হচ্ছে অ্যাসোসিয়েশন, এটা আবার 2 টাইপের, ইউনিডিরেকশনাল, বাইডিরেকশনাল। তারপরে আছে রিয়েলাইজেশন আর ডিপেন্ডেন্সি। আমরা অ্যাকচুয়ালি 4 টাইপের রিলেশনশিপই আজকে দেখবো। বাট বিফোর দ্য রিলেশনশিপস লেটস টক অ্যাবাউট মাল্টিপ্লিসিটি ফার্স্ট। মাল্টিপ্লিসিটি অথবা কার্ডিনালিটি, আই থিঙ্ক এইটা আমাদের জানার কথা, আমরা ইআরডি তে পড়ে আসছি, তাই না? ডেটাবেস কোর্সে ইআরডি তে আমরা কার্ডিনালিটি সম্পর্কে পড়ে আসছি যে one entity can be connected to many other entities. সো ওখানে হচ্ছে গিয়ে আমরা ডিফারেন্ট কার্ডিনালিটি সেট করে দিই। ক্লাস ডায়াগ্রামেও আমরা মাল্টিপ্লিসিটি বা কার্ডিনালিটি সেট করতে পারি।
যে একটা সার্টেন ইনস্ট্যান্স অথবা একটা অবজেক্ট অন্য ক্লাসের কয়টা অবজেক্টের সাথে কানেক্টেড, এইটা আমরা সেট করতে পারি। সো মাল্টিপ্লিসিটি আমরা এক্স্যাক্টলি কিভাবে ডিফাইন করি, মানে এটার কয়টা কি কি নাম্বার হতে পারেন, ওরা আসলে কি মিন করে। সো ওয়ান মানে হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি ওয়ান ইনস্ট্যান্স, নো মোর অ্যান্ড নো লেস, বেশিও না এর থেকে কমও না এর থেকে। সো মাল্টিপ্লিসিটির যখন ওয়ান থাকে এটা বুঝাবে যে এইটার মানে এই ক্লাসের এক্স্যাক্টলি একটা ইনস্ট্যান্স। হোয়াট অ্যাবাউট 0 to 1, 0 ডট ডট 1 বুঝাবে যে ইদার 0 না হয়তো 1, এর থেকে বেশিও না আর কম তো সম্ভবই না। সো 0 হবে না হয়তো একটা হবে, যদি হয় তাহলে একটা হবে অথবা হবেই না। সো 0 to 1 বুঝাবে যে ইদার 0 or 1। স্টার ইজ মেনি, সো মেনি মানে হচ্ছে গিয়ে একটা পার্টিকুলার ক্লাসের মেনি ইনস্টেন্সেস, সো এটা হচ্ছে গিয়ে স্টার। হোয়াট অ্যাবাউট 0 to many, 0 ডট ডট স্টার, এটা বুঝাবে যে ইদার হবে না আর না হয়তো হতে পারে, আর হলে কোনো লিমিট নাই যে এটা কয়টা হবে, ইট ক্যান বি 0 or many, মানে এটা হতেও পারে নাও হতে পারে এরকম একটা অবস্থা। 1 to many হচ্ছে এটা হবেই, this will definitely, there will be an instance of this class involved and it মানে the number doesn't matter, 1 or many. সো মাল্টিপ্লিসিটি হচ্ছে এভাবে বোঝানো হয়, আমরা মাল্টিপ্লিসিটি এক্সাম্পল দেখলে আরো বুঝতে পারবো। নাও লেটস টক অ্যাবাউট দ্য রিলেশনশিপস। ফার্স্ট যে রিলেশনশিপ সেটা হচ্ছে ইনহেরিটেন্স অর জেনারেলাইজেশন। এটা হলো সেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট, যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ইনহেরিটেন্স দেখে আসছি। ইনহেরিটেন্স মানে কি, একটা প্যারেন্ট ক্লাস থাকে, একটা চাইল্ড ক্লাস থাকে। সো ইফ আই রাইট ফর এক্সাম্পল, এই যে স্টুডেন্ট হচ্ছে প্যারেন্ট ক্লাস আর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হচ্ছে চাইল্ড ক্লাস। Undergraduate student inherits or extends whatever the parent, which is student. In this case, parent যেসব attributes or operations আছে, all of them will become also the attributes and operations of the child class. মানে আমি যদি প্যারেন্টের মধ্যে এইজ লিখি, চাইল্ডের মধ্যে এইজ নামের অ্যাট্রিবিউট না লিখি, তবুও বাই ডিফল্ট চাইল্ডের একটা এইজের কপি চলে আসবে। মানে এটা কিন্তু এমন না যে প্যারেন্টের যে এইজ সেটাই আসলে চাইল্ডে কপি হয়ে যাবে, এমন না, বাট কপি বলতে বুঝাচ্ছি যে এই নামের ভ্যারিয়েবলের একটা কপি হয়ে যাবে। সো ফর এক্সাম্পল, স্টুডেন্টের যদি এইজ নামের একটা ভ্যারিয়েবল থাকে আর চাইল্ডের যদি which is undergraduate student তারও যদি এইজ নামের ভ্যারিয়েবল না থাকে ফর এক্সাম্পল, স্টিল তারও হচ্ছে গিয়ে ওই এইজ নামের ভ্যারিয়েবলটা বাই ডিফল্ট চলে আসবে। এটা ইনভিজিবল, এটা আমাদের লিখতে হয় না, বাট বাই ডিফল্ট এটা চলে আসে। সেম গোজ ফর অপারেশনস, যে কোনো অপারেশন প্যারেন্টের সেটা আসলে চাইল্ড ইনহেরিট করে ফেলবে। বাট চাইল্ডের কোনো কিছু কি প্যারেন্ট ইনহেরিট করে, ইয়েস অর নো, মনে আছে? সামথিং দ্যাট ইজ নট প্রেজেন্ট ইন দ্য প্যারেন্ট বাট প্রেজেন্ট ইন দ্য চাইল্ড। লাইক আমি যদি এইজের ভ্যারিয়েবলটা স্টুডেন্টে না দিয়ে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টে লিখতাম, মানে চাইল্ডে লিখতাম, এটা কি আমি প্যারেন্ট থেকে অ্যাক্সেস করতে পারতাম, ইয়েস অর নো? নো, নো, পারতাম না, বিকজ it's kind of like a real life situation. Like আমরা আমাদের প্যারেন্টস থেকে প্রপার্টি ইনহেরিট করি, বাট ইউজুয়ালি আমাদের থেকে প্রপার্টি প্যারেন্টস এর দিকে যায় না, it doesn't go backward, it's kind of like that. So আমরা হচ্ছে in case of class diagram inheritance, যে কোনো ক্লাস সে যদি চাইল্ড ক্লাস হয়, it will inherit everything from the parent but the parents won't inherit anything. প্যারেন্ট হচ্ছে তার নিজের জিনিসগুলাই শুধুমাত্র ওন করবে। সো একটা চাইল্ড অথবা এটাকে সাব ক্লাসও বলা হয়, it inherits a parent, প্যারেন্টকে সুপার ক্লাসও বলা হবে। সো সুপার ক্লাস যখন আমি বলবো এটা বুঝাবে প্যারেন্ট। সো এটা রুল হচ্ছে আমি যেটা বললাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর রুলের মতনই। ওকে, আর প্যারেন্টের যদি আমি কিছু থাকে যেটা চাইল্ডের নাই, সেটার অ্যাক্সেস স্পেসিফায়ার কিন্তু ওই প্যারেন্ট থেকেই আসবে। সো এখানে একটা জেনারেলাইজেশনের এক্সাম্পল আছে, সেটা আমরা ক্লাস ডায়াগ্রামে কিভাবে আঁকবো। আমাদের অ্যারো দিতে হবে and the direction of the arrow will be from the child to the parent. So direction of the arrow won't be from animal to fish, it will be from fish to animal, because animal is the super class and fish is the child class. Animal এর মধ্যে age নামের একটা অ্যাট্রিবিউট আছে, ডাকের মধ্যে নাই। Still, duck will by default have also an attribute named age and gender etc. But ডাকের মধ্যে beak color আছে, এটা কিন্তু অ্যানিমালের মধ্যে নাই। So animal কে actually inherit করে duck, fish and zebra. এটার মধ্যে ডাকের যে beak color, this is actually unique to the duck. Beak color কিন্তু ফিশেও আসবে না, জিব্রাতেও আসবে না। However, age কিন্তু ডাক, ফিশ, জিব্রা সবার কাছে চলে আসবে। আচ্ছা, what about swim? Swim কি সবার কাছে আসবে? আচ্ছা, swim ফিশের আছে, সো ওর কাছে থাকবে, but quack is not going to come to the other operations. Quack animaleও যাবে না, but is mammal কিন্তু সবাই ইনহেরিট করবে।
সো জেনারেলাইজেশন হচ্ছে এমন একটা কনসেপ্ট যেটা দিয়ে আমরা ইনহেরিট করতে পারি আমাদের প্যারেন্ট ক্লাস, অ্যান্ড দ্য ডিরেকশন অফ দ্য অ্যারোস উইল বি ফ্রম চাইল্ড টু প্যারেন্ট। ইউজুয়ালি এখানে এমটি অ্যারো থাকে, বাট ফিল্ড অ্যারো দেওয়া যায়, বাট এমটি অ্যারো দেওয়া ভালো। আচ্ছা, so what about abstract classes? This was also a very interesting topic that you guys learned in object oriented programming. Abstract ক্লাসের কনসেপ্টটা কি? সো আমরা এতক্ষণ যেসব মেথড বা ফাংশন সম্পর্কে জানলাম, এগুলো হচ্ছে কনক্রিট মেথড, দ্য মেথডস দ্যাট আর অ্যাকচুয়ালি বেসিক্যালি যেসব মেথডের মধ্যে ফাংশন বডিটা থাকে। আমরা তো ক্লাস ডায়াগ্রাম দেখছি এখানে, এই জন্য ফাংশন বডি নাই, বাট আমরা কোড লিখলে সেটার মধ্যে ফাংশন বডিটা থাকতো। সো দোজ ফাংশনস আর নোন অ্যাজ কনক্রিট ফাংশনস অর কনক্রিট মেথডস। However, there is also another kind of function, which is known as an abstract method or an abstract function. Abstract method কি? সেটা হচ্ছে আমরা যদি ফাংশনের জাস্ট ডিক্লারেশনটা ক্লাসের মধ্যে লিখি, বাট আমরা যখন আমরা কোড করতে যাব, আমরা ফাংশন বডিটা সেই ক্লাসের মধ্যে লিখবো না, তার চাইল্ড ক্লাসে লিখবো, তখন তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট মেথড। সো একটা ক্লাস যদি কখনো অ্যাবস্ট্রাক্ট মেথডকে ওন করে, অথবা ইফ দেয়ার ইজ এনি অ্যাবস্ট্রাক্ট মেথড ইন আ ক্লাস, then that class becomes an abstract class. সো লাইক এমন হতে পারে যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কনক্রিট মেথডও আছে। মানে সাপোজ পার্সন ক্লাসের মধ্যে আই হ্যাভ টু মেথডস। এখানে চিন্তা করলাম এখানে একটা আছে, বাট আমি চিন্তা করলাম যে দুইটা মেথড আছে, একটা হচ্ছে প্রিন্ট ইনফো আর একটা হচ্ছে সাপোজ ফাংশন বি অথবা ফাংশন এক্স আরেকটা ফাংশন। তো ফাংশন এক্স হচ্ছে কি একটা কনক্রিট মেথড। এই ফাংশন এক্স এর মধ্যে আমি এক্স্যাক্টলি কি অপারেশন করব সেটা আমি কোডে লিখেই দিব, বাট ইন কেস অফ প্রিন্ট ইনফো আমি কিছু লিখবো না, এটা জাস্ট ডিক্লারেশন থাকবে। এমনও হতে পারে। সো অ্যাবস্ট্রাক্ট, তবুও কিন্তু পার্সন ক্লাসটা উইল বি অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস মে কন্টেইন কনক্রিট মেথডস, 0 or more concrete methods, but it must contain at least one abstract method. অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে এমন একটা ক্লাস যেখানে কনক্রিট মেথড থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড একটা বা একটার বেশি থাকতেই হবে। অ্যাবস্ট্রাক্ট মেথড থাকা মানেই হচ্ছে এটা এখন একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস কেন আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট ডাকি? দ্যাটস বিকজ এটাতে আমরা অ্যাবস্ট্রাকশন দিয়ে দিলাম, এটার অপারেশনটাকে আমরা হাইড করে দিলাম, এটা আমরা চাইল্ড থেকে ইমপ্লিমেন্ট করব। একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কখনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না। আপনারা যদি মনে করেন ওওপি থেকে, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কখনো কোনো অবজেক্ট বা ইনস্ট্যান্স আমরা ক্রিয়েট করতে পারি না। উই ক্যানট রাইট পারসন এক্স ইজ ইকুয়াল টু নিউ পারসন লিখে আমরা কখনো কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। আমাদের অবজেক্ট ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে অবশ্যই ইনহেরিট করতে হবে। সো ইফ ইউ রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইন ইয়োর ক্লাস ডায়াগ্রাম, দেয়ার মাস্ট বি চিলড্রেন ক্লাসেস অফ দ্যাট অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইদার ওয়ান অর মোর। একটা অথবা একটার বেশি চাইল্ড ক্লাস থাকতে হবেই বা সাব ক্লাস থাকতে হবেই সেই সুপার ক্লাসের, আদারওয়াইজ আপনার ডায়াগ্রামটা ভুল হবে। সো ইন কেস অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইট মাস্ট বি ইনহেরিটেড বাই সাম কাইন্ড অফ চাইল্ড, আদারওয়াইজ তো এটা কোনো এক্সিস্টেন্স থাকার মিনিং নাই, বিকজ এটাকে আমি তো অবজেক্ট ক্রিয়েট করতেই পারছি না। দেন হোয়াটস দ্য পয়েন্ট অফ রাইটিং অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস? সো খেয়াল করবেন যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সবসময় জেনারেলাইজেশন অথবা ইনহেরিটেন্স থাকে। তো আমরা ক্লাস ডায়াগ্রামে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিভাবে ডিফাইন করি সেটা হচ্ছে ইউজুয়ালি ইটালিক ফন্টে দেওয়া হয়, বাট এটা তো যদি আমরা লাইক কম্পিউটারে লিখি তাহলে ইটালিকটা ক্লিয়ারলি বোঝা যায়, বাট হাতে লিখলে তো ইটালিক নাকি নর্মাল হ্যান্ডরাইটিং ডিফারেন্স বোঝা যায় না। সো হাতে লিখলে ইউজুয়ালি যেটা করা হয়, পার্সনের নিচে আন্ডারলাইন করে দেওয়া হবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের নিচে আন্ডারলাইন করে দেওয়া হয়। অ্যাবস্ট্রাক্ট মেথডটাও আসলে ইটালিক ফন্টে থাকে, আমরা হাতে লিখতে চাইলে সেটাকে আন্ডারলাইন করে দিব, অ্যাবস্ট্রাক্ট মেথডকে আন্ডারলাইন করে দিব। সো ইন দিস কেস পার্সনকে ইনহেরিট করেছে এমপ্লয় এন্ড কাস্টমার। সো এমপ্লয়েরও কিছু মানে আছে, অ্যাট্রিবিউটস আছে, কাস্টমারসেরও আছে। দেখা যাচ্ছে যে প্রিন্ট ইনফো যেটা ইনহেরিট করা হয়েছে এটা কিন্তু আর অ্যাবস্ট্রাক্ট মেথড না, এটা আর ইটালিকে লেখা নাই, বিকজ চাইল্ডের মধ্যে আমরা যখন ইনহেরিট একবার করে ফেলবো, চাইল্ডের মধ্যে আবার সেটা অ্যাবস্ট্রাক্ট হবে না। মানে অ্যাবস্ট্রাক্ট মেথডটা যখন আমরা লিখবো প্যারেন্টে, যখন আমরা চাইল্ড আবার একটা বানাবো সেই ক্লাসের, অবশ্যই আমার সেই চাইল্ড থেকে অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে ওভাররাইড করতে হবে। মেথড ওভাররাইডিং কি আমাদের মনে আছে? ডু উই রিমেম্বার মেথড ওভাররাইডিং? মেথড ওভাররাইডিং হচ্ছে প্যারেন্টে সাপোজ আমি একটা ফাংশন লিখলাম, আমি চাইল্ড থেকে সেই সেম নামের একটা ফাংশন লিখবো, তাহলে যেটা হবে যে দুইটা ডিফারেন্ট কপি হয়ে যাবে ফাংশনের, বাট লাইক মানে আমি মেথড ওভাররাইড করতে পারবো। আমি চাইলে যদি মানে একটা মেথডের সেম নাম লিখে আমি অন্য একটা ইমপ্লিমেন্টেশন করলাম, এটাকে বলা হয় মেথড ওভাররাইডিং। সো আমি চাইলে যদি প্রিন্ট ইনফো না লিখতাম তাহলে এটাও আসলে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যেত, বিকজ এখানে আসলে প্রিন্ট ইনফোর ইমপ্লিমেন্টেশন নাই।
সো যেটা করতে হবে, এমপ্লয়ি এটাকে কনক্রিট ক্লাস বানানোর জন্য প্রিন্ট ইনফো কেও ইমপ্লিমেন্ট করে ফেলতে হবে, মানে এটাকে ওভাররাইড করে ফেলতে হবে। কোড লিখতে গেলে তখন আসলে আপনাদের মনে পড়বে এসব, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের চাইল্ড যখন আমরা বানাই তখন সেই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে অবশ্যই ওভাররাইড করতে হয়। সো ইন দিস কেস প্রিন্ট ইনফো যেহেতু ওভাররিডেন একটা মেথড, এটার ফাংশন বডি আছে, দ্যাটস ওয়াই দিস ইজ আ কনক্রিট মেথড। এন্ড এটা আন্ডারলাইন করার দরকার নেই, এটাকে ইটালিকে দেওয়ার দরকার নেই। সো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এবার আমরা দেখি অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন যদিও ইউনিডিরেকশনাল বাইডিরেকশনাল থাকে, ইউজুয়ালি বাইডিরেকশনালটাই বেশি ইউজড। ইউনিডিরেকশনালটা হচ্ছে লাইক মানে যে কোনো রিলেশনশিপ দ্যাট ইজ নট জেনারেলাইজেশন অর সে হচ্ছে গিয়ে আমরা একটু পরে দেখবো যে আরো অ্যাগ্রিগেশন কম্পোজিশন আছে। সো এগুলা ছাড়া যে কোনো টাইপের রিলেশন, লাইক somehow one class is related to other class, related in some way, then it is association. So association হচ্ছে গিয়ে when a class interacts with another class. তো এটা আবার দুই টাইপের, ইউনিডিরেকশনাল এন্ড বাইডিরেকশনাল। ইউনিডিরেকশনাল হচ্ছে when two classes are related but only one class is aware of the relationship, মানে ক্লাস একটা ক্লাস হচ্ছে আরেকটা ক্লাসের উপর ডিপেন্ডেন্ট, আর এই ক্লাসটা আসলে is not aware of this relationship, মানে এই ক্লাসটা জানেই না যে এরকম একটা রিলেশনশিপ এক্সিস্ট করে, তার কেয়ার করার দরকারও নাই, এটার অবজেক্টের সাথে তার কোনো রিলেশন নাই, মানে ইট ডাজন্ট ইউজ এনি কাইন্ড অফ অ্যাট্রিবিউট অর ফাংশন অর এনিথিং ফ্রম দি আদার ক্লাস, বাট একটা ক্লাস আরেকটা ক্লাসকে ইউজ করছে বা রিলেটেড। সো এটা হচ্ছে ইউনিডিরেকশনাল। বাইডিরেকশনাল হচ্ছে যখন দুজনই দুজনের সাথে কানেক্টেড। So associations are usually always assumed to be bidirectional, but sometimes unidirectional থাকে। আমরা যে এক্সাম্পলটা দেখবো কোন unidirectionalও থাকবে। এবার আমরা দেখি aggregation and composition. What is aggregation and composition? Basically যখন আমরা একটা জিনিসের হোল এন্ড পার্ট রিলেশনশিপটা কম্পেয়ার করতে চাবো, সেটা হচ্ছে aggregation and composition. So ফার্স্টে আমরা দেখি aggregation. Aggregation is basically a relationship between two things where one thing is actually composed of the other. Like আপনি কলেজ আর স্টুডেন্টের রিলেশনশিপটা চিন্তা করেন, যে একটা কলেজ is actually a combination of many students. সো এখানে কলেজটা হচ্ছে টোটাল বা হোল, আর স্টুডেন্ট হচ্ছে গিয়ে দ্য পার্টস অফ কলেজ। সো কলেজ ইজ অ্যাকচুয়ালি আ কম্বিনেশন অফ মেনি স্টুডেন্টস। ইন দ্যাট কেস আমরা যে বড় জিনিসটা, টোটাল জিনিসটা, তার কাছে একটা ডায়মন্ড দিব, আর স্টুডেন্টের কাছে কিছু থাকবে না, এমটি। সো যেটা হচ্ছে টোটাল পার্টটা, বড় পার্টটা, সেটার কাছে একটা ডায়মন্ড থাকবে। অ্যাগ্রিগেশনের জন্য ডায়মন্ডটা ইজ নট ফিল্ড, ইট ইজ অ্যান এমটি ডায়মন্ড। কম্পোজিশনের জন্য ইটস ফিল্ড ডায়মন্ড। অ্যাগ্রিগেশনের জন্য এমটি ডায়মন্ড দিতে হবে। সো অ্যাগ্রিগেশন একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে যে কলেজ যদি এক্সিস্ট না করে তবুও স্টুডেন্ট এক্সিস্ট করবে। তার মানে হলো যে টোটাল যে জিনিসটা হোল, ইফ ইট ডাজ নট এক্সিস্ট দ্য স্টুডেন্ট ক্যান স্টিল এক্সিস্ট, দ্য পার্ট অফ ইট ক্যান স্টিল এক্সিস্ট। এমন একটা জিনিসকে বলা হয় অ্যাগ্রিগেশন, যে আসলে আমি দুইটা জিনিসকে নিলাম, এর মধ্যে অ্যাগ্রিগেশন রিলেশনশিপ দিলাম, তাহলে অ্যাগ্রিগেটটা যদি চলে যায় তবুও আসলে পার্টটা এক্সিস্ট করবে। চিন্তা করেন কলেজ নাই, স্টুডেন্টরা তো তবুও এক্সিস্ট করবে। সো কাইন্ড অফ লাইক দ্যাট, এটাকে বলা হচ্ছে অ্যাগ্রিগেশন। আর কম্পোজিশন ইজ স্লাইটলি একটু ডিফারেন্ট। এখানেই ডিফারেন্সটা আসে যে কম্পোজিশন ইজ অ্যাকচুয়ালি অলসো আ হোল পার্ট রিলেশনশিপ। আপনি চিন্তা করেন ডগ আর টেল, ডগ ইজ অ্যাকচুয়ালি কম্পোজড অফ টেল অ্যান্ড লেগ, এগুলো হচ্ছে পার্টস অফ ডগ। বাট দ্য ডিফারেন্স ইজ ডগ যদি এক্সিস্ট না করে টেলও এক্সিস্ট করতে পারবে না, লেগও এক্সিস্ট করতে পারবে না। সো কম্পোজিশন ইজ সামথিং যেটা মিন করবে যে যদি total the whole part, if it doesn't exist, then the parts of it, the small parts of it will also not exist. So এখানে হচ্ছে আমরা ফিল্ড ডায়মন্ডস দেই। অ্যাগ্রিগেশনের জন্য এমটি ডায়মন্ড, কম্পোজিশনের জন্য ফিল্ড ডায়মন্ড। অ্যাগ্রিগেশনকে বলা হয় উইক রিলেশনশিপ, বিকজ লাইক চিন্তা করেন যে এটা না থাকলেও তো এটা থাকতে পারবে, সো দিস ইজ কাইন্ড অফ আ উইক রিলেশনশিপ, বাট উইক ওনারশিপ, সরি। আর কম্পোজিশন হচ্ছে স্ট্রং ওনারশিপ, মানে এটা স্ট্রংলি ওন করবে, এটা না থাকলে থাকতেই পারবে না এমন। এখানেও ডগের কাছে থাকবে ফিল্ড ডায়মন্ডটা, মানে টোটাল যে বড় জিনিসটা সেটার কাছে থাকবে ফিল্ড ডায়মন্ডটা। সো এটা গেল আমাদের অ্যাগ্রিগেশন আর কম্পোজিশন। এবার আমরা দেখি রিয়েলাইজেশন। রিয়েলাইজেশন বেসিক্যালি ইন্টারফেসের রিপ্রেজেন্টেশন। কারো কি মনে আছে ইন্টারফেস কি ওপি থেকে? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সাথে খুবই সিমিলার একটা কনসেপ্ট ইন্টারফেস। ক্যান সামওয়ান রিমাইন্ড মি অর সামওয়ান টেল মি যে ইন্টারফেস আসলে কিরকম কনসেপ্ট, এটার মানে কি? কারো মনে পড়ে? ইন্টারফেস মনে পড়ছে না? আচ্ছা, সো ইন্টারফেস বেসিক্যালি হলো, হ্যাঁ কেউ বলতে চাইলে বলতে পারেন।
আচ্ছা, ইন্টারফেস বেসিক্যালি হলো এমন একটা কনসেপ্ট যেটা হচ্ছে ইটস কাইন্ড অফ লাইক অ্যাবস্ট্রাক্ট ক্লাসেস বাট নট এক্স্যাক্টলি। দ্য ডিফারেন্স ইজ যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমি কি বলেছিলাম, আমরা চাইলে কনক্রিট মেথডও রাখতে পারি, অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবেই। But in case of interfaces, there can be no concrete method. There can only be abstract method. এই জন্য abstract classes sometimes আমরা italic method দেই না, দেয়ার প্রয়োজন নাই, কারণ আমরা জানি এটা এটা আর কি abstract method হবেই, and এটাকে ওভাররাইড করতেই হবে। এই যে দেখেন যে এটার চাইল্ড থেকে ওভাররাইড অবশ্যই করা আছে শো নেম। সো শো নেমটা এখানে আপনার আন্ডারলাইন বা ইটালিকে দিতে হবে না, বিকজ ইন্টারফেস থাকা মানে হচ্ছে অবশ্যই এটার মেথডটা হবে অ্যাবস্ট্রাক্ট, এন্ড এটাকে ওভাররাইড করতেই হবে। ইন্টারফেসের আরেকটা প্রপার্টি হচ্ছে এটার অ্যাট্রিবিউট গুলো অবশ্যই ফাইনাল এন্ড স্ট্যাটিক হতে হবে। এটা আরেকটা প্রপার্টি ইন্টারফেসের, যে এইটার কোনো একটা অ্যাট্রিবিউট যদি থাকে তাহলে সেটা অবশ্যই ফাইনাল হতে হবে এন্ড স্ট্যাটিক। ফাইনাল এন্ড স্ট্যাটিক এই কনসেপ্টগুলো আসলে সব ওপির কনসেপ্টস। এগুলো আমি চাইলে আপনাদেরকে স্লাইড দিয়ে দিই, আমি হচ্ছে কি ওপের কিছু স্লাইড দিয়ে দিব, আপনারা চাইলে রিভিউ করতে পারেন। এত ডিটেইলে আমরা অত ডিটেইলে দেখবো না, বাট যতটুকু আমি বলছি এগুলো লাগবে। সো ফাইনাল এন্ড স্ট্যাটিক মানে হলো যে স্ট্যাটিক একটা অ্যাট্রিবিউটকে স্ট্যাটিক ডিক্লেয়ার করা মানে হচ্ছে আমার সেই অ্যাট্রিবিউটের ইনস্ট্যান্সের এক্সিস্টেন্সের জন্য ক্লাসের এক্সিস্টেন্স লাগবে না। সো ইট ওয়াজ কাইন্ড অফ কমপ্লিকেটেড। আপনারা যদি একটু ওপি মনে করেন তাহলে এমন একটা জিনিস ছিল যে একটা স্ট্যাটিক জিনিসের জন্য আমাদের অবজেক্ট ডিক্লেয়ার করতে হয় না, আমরা ডিরেক্ট ক্লাস থেকে স্ট্যাটিক জিনিসটাকে অ্যাক্সেস করতে পারি। আর ফাইনাল হচ্ছে গিয়ে যে এটার একটা সার্টেন ভ্যালু আমরা সেট করব যেটা আমরা থ্রু আউট দ্য কোড আর চেঞ্জ করতে পারবো না। সো ইন্টারফেসের অ্যাট্রিবিউট হচ্ছে ফাইনাল এন্ড স্ট্যাটিক হবে। আমি আপনাদেরকে ফাইনাল এন্ড স্ট্যাটিকের স্লাইডটা দিয়ে দিব না, আপনারা আরো পড়তে পারবেন ওটা দেখে। সো ইন্টারফেস রিপ্রেজেন্ট করে কিভাবে, একটা মানে যেই ক্লাস বা যেই ইন্টারফেসটা থাকবে তার আগে একটা আই লিখে দেওয়া হয়। লাইক শেপ যদি ইন্টারফেসের নাম হয় দেন ইন্টারফেসটাকে আমরা লিখবো আই শেপ লিখে। সো রিয়েলাইজেশন হচ্ছে কিভাবে দেয় খেয়াল করবেন, দিস ইজ অলসো জেনারেলাইজেশন, বাট এখানে ড্যাশড লাইন দেওয়া হয়, ড্যাশড অ্যারো। So this is the realization relationship. Realization is actually a special kind of generalization যেখানে প্যারেন্ট ক্লাসটা হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেসের কেসেও তাই, যে আমরা ইন্টারফেসের কখনো অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি না, এটার অবশ্যই চিলড্রেন থাকতে হবে। দিস ইজ রিয়েলাইজেশন। আর লাস্ট কাইন্ড অফ রিলেশনশিপ হচ্ছে ডিপেন্ডেন্সি। সো বেসিক্যালি যেটা হবে যে আমরা ডিপেন্ডেন্সি কেসে দেখব যে একটা ক্লাস আরেকটা ক্লাসের উপর ডিপেন্ডেন্ট সামহাউ ইউজ করছে। So suppose client is dependent on supplier. When will we exactly say this? আচ্ছা, এটা কিভাবে represent করে ড্যাশড একটা অ্যারো দিয়ে। So when will we exactly represent this that a client is dependent on supplier? So এটার কিছু রুলস আছে। Suppose class A will use B or be dependent on B. এটা কখন হবে, যদি এই চারটা কন্ডিশনের মধ্যে at least একটা কন্ডিশন হোল্ড করে। একটা বা একটার বেশি হোল্ড করতে পারে, not a problem, but at least একটা কন্ডিশন হোল্ড করতে হবে। সো একটা ইউজেস বা ডিপেন্ডেন্সি রিলেশনশিপ তখনই থাকবে দুটা ক্লাসের মধ্যে when one class will depend, মানে basically one class will depend on another class when at least one condition out of these four holds. It may be more than one, like দুইটা কন্ডিশন চারটা কন্ডিশন হোল্ড করতে পারে, not a problem, but একটা কন্ডিশন যদি হোল্ড করে তাতেই আসলে ডিপেন্ডেন্সি হয়ে যাবে। So for example, কখন হবে, let's see, A will use B or A will be dependent on B when class B is used as the type of a local variable in one or more methods of class A. Suppose client is dependent on supplier কখন হবে, যদি আমি এমন একটা কাজ করি, লাইক আমি হচ্ছে গিয়ে ক্লায়েন্টের মধ্যে একটা ফাংশন লিখেছি, সাপোজ ফাংশনের নাম হচ্ছে লাইক কন্ট্যাক্ট নামের আমি একটা ফাংশন লিখলাম। সো কন্ট্যাক্ট নামের যে ফাংশনটা লিখলাম, এই ফাংশনের মধ্যে একটা লোকাল ভেরিয়েবল আমি ডিফাইন করব যেটা ডেটা টাইপ হবে সাপ্লায়ার। আই রিপিট, ক্লায়েন্ট হচ্ছে এমন একটা ক্লাস যেটার মধ্যে একটা ফাংশন আছে, সাপোজ কন্ট্যাক্ট নামের একটা ফাংশন আছে। এই কন্ট্যাক্ট ফাংশনের মধ্যে আই এম ডিক্লেয়ারিং আ লোকাল ভেরিয়েবল, যেই লোকাল ভেরিয়েবলের ডেটা টাইপ হচ্ছে সাপ্লায়ার। আমরা কিন্তু একটু আগে জেনে আসছি যে একটা ক্লাস হচ্ছে একটা ডেটা টাইপকে স্পেসিফাই করে। সো সাপ্লায়ার ক্যান অ্যাকচুয়ালি বি আ ডেটা টাইপ অফ আ ভেরিয়েবল। সো সে আমি সাপ্লায়ার টাইপের একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে চাচ্ছি ইনসাইড আ ফাংশন অফ ক্লায়েন্ট। If that happens, then client is dependent on supplier. This is condition number 1. যে যদি ক্লাস বি যেটা হলো সাপ্লায়ার, এটার ডেটা টাইপটা which is supplier basically is present as a local variable এর ডেটা টাইপ ইনসাইড ক্লাসের একটা মেথড, ক্লায়েন্টের একটা মেথড। সো ক্লায়েন্টের একটা মেথডের মধ্যে যদি সাপ্লায়ার ডেটা টাইপটা প্রেজেন্ট থাকে,
then condition 1 is satisfied. In one or more methods, একটা মেথডে থাকতে পারে, মাল্টিপলও থাকতে পারে, not a problem. Used as the type of parameter for one or more methods of class A. So type of parameter মানে কি? ওই যে এই জিনিসটা amount double, এখানে double হচ্ছে একটা প্যারামিটার। সো প্যারামিটার এর ডেটা টাইপ ডাবল। তো প্যারামিটার ডেটা টাইপও তো আসলে ক্লাস হতে পারে। সাপোজ আমি এই ডেপোজিটটাকে আমি ক্লায়েন্টের মধ্যে দিলাম, এই অ্যামাউন্টটা ডাবল না দিয়ে অ্যামাউন্টের টাইপ ডেটা টাইপটা দিলাম আমি সাপ্লায়ার, হোয়াট এভার, আমি এটা জাস্ট এক্সাম্পল বলার জন্য বললাম যে একটা সার্টেন প্যারামিটার যার ডেটা টাইপ হচ্ছে সাপ্লায়ার। এমন যদি কোন একটা মেথড আমরা লিখি ইন ক্লায়েন্ট যেটার প্যারামিটারের ডেটা টাইপ হচ্ছে গিয়ে সাপ্লায়ার, তবুও এই কন্ডিশনটা স্যাটিসফাইড, তাহলেও আসলে কন্ডিশনটা স্যাটিসফাইড and client will depend on supplier. Condition 3, class B is used as the return type for one or more methods of class A. মানে এই যে ক্লায়েন্টের মধ্যে আমি কন্ট্যাক্ট ফাংশনটা লিখলাম, কন্ট্যাক্ট ফাংশনের রিটার্ন টাইপ হচ্ছে সাপ্লায়ার, মানে কন্ট্যাক্ট ফাংশনটা লাস্টে একটা সাপ্লায়ারের ইনস্ট্যান্সকে রিটার্ন করবে, তাহলেও আসলে client is dependent on supplier. One or more methods of class A invoke one or more methods of class B. যদি আমি ক্লায়েন্টের কোনো ফাংশন থেকে সাপ্লায়ার কোনো ফাংশনকে ইনভোক করি বা কল করি, লাইক সাপ্লায়ারের মধ্যে ফাংশন আছে সাপোজ ওয়াই আর ক্লায়েন্টের মধ্যে ফাংশন আছে সাপোজ এক্স, এক্স এর মধ্যে থেকে যদি আমি ওয়াই কে কল করি, তাহলেও আসলে ক্লায়েন্ট উইল ডিপেন্ড অন সাপ্লায়ার অ্যান্ড কন্ডিশন 4 ইজ স্যাটিসফাইড। সো এই টোটাল চারটার মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি স্যাটিসফাইড হয়, তাহলেই আসলে তাদের মধ্যে ডিপেন্ডেন্সি রিলেশনশিপ আছে। সো আপনি একটা চিন্তা করেন, একটা সিম্পল ক্লাস ডায়াগ্রাম, দিস ইজ লাইক দ্য সিম্পলেস্ট ক্লাস ডায়াগ্রাম পসিবল। একটা অ্যাকাউন্ট হোল্ডার ক্লাস আছে, অ্যাকাউন্ট মানে আপনি চিন্তা করেন যে একটা ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট থাকতে পারবে কিছু অ্যাকাউন্ট হোল্ডারের। সো সাপোজ আপনার কোয়েশ্চেনে বলা হলো যে অ্যান অ্যাকাউন্ট হোল্ডার ক্যান কিপ ইফ দে ওয়ান্ট মোর দ্যান ওয়ান অ্যাকাউন্ট, ইফ দে ওয়ান্ট দে ক্যান কিপ ওয়ান অর মেনি অ্যাকাউন্টস, বাট একটা সিঙ্গল অ্যাকাউন্ট উইল বি হেল্ড বাই অনলি ওয়ান পারসন। এটা হচ্ছে আপনার কোয়েশ্চেনের কন্ডিশন। আর অ্যাকাউন্ট হোল্ডার ক্যান বি ইন্ডিভিজুয়াল হোল্ডার আর কর্পোরেট হোল্ডার। সো তাহলে ক্লাস ডায়াগ্রামটা কিরকম হবে খেয়াল করেন, এই যে হোল্ডার অ্যাকাউন্টস এগুলো লিখতে হবে না, এগুলো জাস্ট বোঝানোর জন্য লেখা আছে। সো সাপোজ অ্যাকাউন্ট হোল্ডার ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাতে পারি আমরা এটাকে, বিকজ আসলে ইন দিস কেস যদি এমন কিছু থাকে, এমন কোনো মেথড থাকে that must be overridden by the child classes, তাহলে এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখতেই পারি। একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আসলে কখন লাগবে, যখন আসলে সাপোজ আমার এই নেক্সট আইডি নামের যে ফাংশনটা, এই ফাংশনের আসলে কোনো কমন ইমপ্লিমেন্টেশন আসলে প্রয়োজন নাই ফ্রম ইন্ডিভিজুয়াল হোল্ডার এন্ড কর্পোরেট হোল্ডার। মানে অ্যাকাউন্ট হোল্ডারে এমন কোনো মানে নেক্সট আইডি নামে যে ফাংশনটা আছে, এটার ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন লাগবে আমার ডিফারেন্ট ইয়েতে, ইন্ডিভিজুয়াল কর্পোরেট হোল্ডার এটসেট্রা। যদি কমন ইমপ্লিমেন্টেশন লাগতো ইন অল অফ দ্য থিংস, তাহলে আমার অ্যাবস্ট্রাক্ট ফাংশন লিখতে হতো না। বাট অ্যাকাউন্ট হোল্ডার ক্যান বি মেড অ্যাবস্ট্রাক্ট, ওয়াই? বিকজ নেক্সট আইডি নামের যে ফাংশনটা, এইটার আসলে কমন ইমপ্লিমেন্টেশন লেখার কোনো প্রয়োজন নাই আমার। এটা ধরেন আপনার কোয়েশ্চেনে বলা আছে, কোয়েশ্চেন এরকম কোন একটা হিন্দি আছে যে আমার আসলে এটার কোনো এমন প্রয়োজন নাই, আসলে নেক্সট আইডির কোনো কমন ইমপ্লিমেন্টেশন অ্যাকাউন্ট হোল্ডার রাখার প্রয়োজন নাই, বিকজ ইন্ডিভিজুয়াল হোল্ডার আর কর্পোরেট হোল্ডার তাদের দুজনের থেকেই আসলে নেক্সট আইডির ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশনস থাকবে। সো ইন দ্যাট কেস দিস ক্যান বি অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড আন্ডারলাইন করা, এন্ড দিস ক্যান বি অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো যদি এমন না থাকতো আপনারা এটাকে চাইলে কনক্রিট ক্লাসও লিখতে পারতেন, নট এ প্রবলেম। এনিওয়েজ, সো অ্যাকাউন্ট হোল্ডার দুই টাইপের হচ্ছে, ইন্ডিভিজুয়াল এন্ড কর্পোরেট, এটাকে আমরা এভাবে জেনারেলাইজ করে দিলাম। And account holder has a bidirectional association with account. এটার মানে হলো কি? এটার মানে হচ্ছে যে অ্যাকাউন্ট হোল্ডার আসলে অ্যাকাউন্টকে হোল্ড করবে, এটার সাথে একটা রিলেশন আছে। সো এইখানে চলে আসবে কার্ডিনালিটি। কার্ডিনালিটিটা কিরকম হবে খেয়াল করেন, অ্যাকাউন্ট হোল্ডারের কাছে 1 থাকবে আর অ্যাকাউন্টের কাছে 1 to many থাকবে। সো এইটা আমাকে কে একটু এক্সপ্লেইন করতে পারবে? আমি কিন্তু হিন্ট দিয়ে দিয়েছি অলরেডি। অ্যাকাউন্ট হোল্ডারের কাছে কেন 1 আর অ্যাকাউন্টের কাছে কেন 1 to many? কোয়েশ্চেনটার মানে স্পেসিফিকেশনটা আমি বলেছি আপনাদেরকে। এখন আমাকে কেউ একটু এক্সপ্লেইন করেন যে কার্ডিনালিটিটা এরকম কেন হলো। ক্যান সামওয়ান টেল মি যে অ্যাকাউন্ট হোল্ডারের কাছে কেন 1? একজন অ্যাকাউন্ট হোল্ডার মাল্টিপল অ্যাকাউন্ট থাকতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ান ওয়েটা বললেন, এটা হচ্ছে আপনি 1 to many টা এক্সপ্লেইন করলেন। আবার মানে আপনার দুইটা সাইডই বলতে হবে অ্যাকচুয়ালি, যে একটা অ্যাকাউন্ট হোল্ডারের মেনি অ্যাকাউন্টস থাকতে পারে, এর জন্য 1 to many। আর আরেকটা দিক আপনি মিস করেছেন, সেটা কি?
সেটা হচ্ছে উল্টাটা হচ্ছে ম্যাম মাল্টিপল অ্যাকাউন্টের আবার একজন অ্যাকাউন্ট হোল্ডার থাকতে পারে কাইন্ড অফ। না না না, এভাবে না। সো আপনি ম্যাম আই যখন মিন একটা অ্যাকাউন্ট হচ্ছে একজন অ্যাকাউন্ট হোল্ডারকেই বিলং করে, একটা অ্যাকাউন্ট ডিফারেন্ট ইয়েস মানুষের হতে পারে না। হতে পারে না, ভেরি গুড। সো যখন আপনারা কার্ডিনালিটি বা মাল্টিপ্লিসিটি সেট করবেন, আপনার যে কোয়েশ্চেনটা নিজের মাথায় করবেন সেটা হচ্ছে এরকম যে আপনি যখন ওয়ান ওয়ে চিন্তা করেন, ফার্স্টে অ্যাকাউন্ট হোল্ডারের থেকে অ্যাকাউন্টের দিকে যাচ্ছে, লেটস সে আমি এইটা চিন্তা করছি ওয়ান ওয়ে, তখন আমি চিন্তা করব যে অ্যাকাউন্ট হোল্ডারের একটা ইনস্ট্যান্স অ্যাকাউন্টের কয়টা ইনস্ট্যান্সের সাথে কানেক্টেড হতে পারে। একটা সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডার কয়টা অ্যাকাউন্ট রাখতে পারে, মেনি, ওয়ান টু মেনি, বা তারা রাখতেই হবে এই জন্য ওয়ান টু মেনি, যদি অপশন থাকতো না রাখার জিরো হতো। এনিওয়ে, সো একটা ইনস্ট্যান্স অফ অ্যাকাউন্ট হোল্ডার কয়টা ইনস্ট্যান্সের সাথে কানেক্টেড হতে পারে, ওয়ান টু মেনি। আর যখন উল্টাটা চিন্তা করবেন তখন আপনি আবার অ্যাকাউন্টকে ওই ওয়ানে নিয়ে আসবেন, অ্যাকাউন্টকে আবার ওয়ান টু মেনিতে চিন্তা করবেন না, তখন চিন্তা করবেন যে একটা ইনস্ট্যান্স অফ অ্যাকাউন্ট কয়টা ইনস্ট্যান্স অফ অ্যাকাউন্ট হোল্ডারের সাথে কানেক্টেড থাকতে পারে, মানে একটা অ্যাকাউন্ট কয়জন অ্যাকাউন্ট হোল্ডারের থাকতে পারে, একজনের, এই জন্য ওয়ান হচ্ছে এইদিকে আছে। সো মাল্টিপ্লিসিটি বসানোর সিস্টেম হচ্ছে এমন যে যখন আপনি যে কোনো একটা সাইটকে ওয়ান ইনস্ট্যান্স হিসেবে চিন্তা করবেন, তখন সেই ওয়ান ইনস্ট্যান্সটা অন্য ক্লাসের কয়টা ইনস্ট্যান্সের সাথে কানেক্টেড সেইটা ওই অন্য ক্লাসের কাছে বসে যাবে। I repeat, when you take one instance of a certain class, suppose class X, account holder হচ্ছে X আর account হচ্ছে Y. When you take one instance of X, তাহলে you have to think যে এই one instance of X কয়টা instance of Y এর সাথে কানেক্টেড, সেইটা Y এর কাছে বসে যাবে। এন্ড উল্টা দিকে আবার তখন কি হবে, এটা হয়ে যাবে X, এটা হয়ে যাবে Y। তখন আমি চিন্তা করলাম one instance of X কয়টা ইনস্ট্যান্স অফ Y এর সাথে কানেক্টেড, একটা ইনস্ট্যান্স, তাহলে ওই Y এর কাছে মানে অ্যাকাউন্ট হোল্ডারের কাছে ওয়ান বসে যাবে। So this is how you decide or fix multiplicity. তো একটা ক্লাস ডায়াগ্রামের এক্সাম্পল এখানে আছে, আমরা চিন্তা করতে পারি যে একটা অর্ডার, মানে সিম্পল একটা অর্ডারিং ওয়েব, মানে অর্ডার সাবসিস্টেম যেখানে পেমেন্টও আছে। সাপোজ কাস্টমার একটা জিনিস অর্ডার করবে, এখানে হচ্ছে সবকিছু আর কি পয়েন্ট আউট করে দেওয়া আছে, এই রেড লাইনে যেগুলো লেখা সেগুলো আপনাদের লিখতে হবে না, এগুলো জাস্ট বোঝানোর জন্য লেখা। সো কাস্টমার ইজ আ ক্লাস, এটার অ্যাট্রিবিউট হচ্ছে এরকম নেম, যেটা একটা স্ট্রিং, অ্যাড্রেস এক্সেট্রা। সো কাস্টমার হচ্ছে অর্ডার করতে পারবে জিরো টু মেনি, লাইক একটা কাস্টমার হচ্ছে চাইলে অর্ডার নাও করতে পারে, করতেও পারে। সো অর্ডার ইজ অ্যাকচুয়ালি হোয়াট, মানে একটা কাস্টমার জিরো টু মেনি অর্ডার করতে পারে, বাট একটা অর্ডার মাস্ট বি ডান বাই আ সিঙ্গল কাস্টমার। সো মাল্টিপ্লিসিটিটা এরকম, এটা একটা অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। অর্ডারের মধ্যে আছে ডেট, স্টেটাস এক্সেট্রা অ্যান্ড আ ফিউ অপারেশনস অথবা ফাংশনস। সো একটা কাস্টমার হচ্ছে অর্ডার করতে পারবে। নাও লেটস সি অর্ডার অ্যান্ড অর্ডার ডিটেইল। অর্ডার ডিটেইল হচ্ছে লাইক একটা সার্টেন অর্ডারের মধ্যে ডিফারেন্ট ডিটেইল থাকতে পারে না, যে সাপোজ আমি অর্ডার করলাম হচ্ছে গিয়ে একটা জামা অর্ডার করলাম, একটা জুতা অর্ডার করলাম। সো এখন হচ্ছে গিয়ে সেই অর্ডার ডিটেইলটা মানে টোটাল কোয়ান্টিটিটা কত হলো, তারপরে সেটা ট্যাক্স স্টেটাস, তারপরে হচ্ছে সেটার সাব টোটাল আমি ক্যালকুলেট করলাম, ওয়েট ক্যালকুলেট করলাম এক্সেট্রা। সো অর্ডার ইজ অ্যাকচুয়ালি আ কম্বিনেশন অফ অর্ডার ডিটেইলস। বাট এই অর্ডার যদি না থাকে, অর্ডার ডিটেইল কিন্তু তবুও থাকতে পারবে, বিকজ একটা সিঙ্গেল অর্ডার ডিটেইল ইজ সিম্পলি আ কম্বিনেশন অফ মেনি আইটেমস, এটাই। সো এটা একটা অ্যাগ্রিগেশন রিলেশনশিপ। অ্যান্ড এখানে ওয়ান টু মেনি, লাইক যদি অর্ডার থাকে তাহলে অবশ্যই ওয়ান টু মেনি আর কি থাকতেই হবে, মানে অর্ডার ডিটেইল মাস্ট বি ওয়ান অর মেনি। আচ্ছা, এবার আমরা দেখি অর্ডার ডিটেইল আর আইটেমের মধ্যে রিলেশনশিপ। দিস ইজ আ ইউনিডিরেকশনাল রিলেশনশিপ, মানে একটা সাইড ইজ অ্যাওয়্যার অফ দি আদার সাইড, দি আদার সাইড ইজ আনঅ্যাওয়্যার অফ দি আদার সাইড। মানে হলো কি, অর্ডার ডিটেইল ইজ অ্যাওয়্যার অফ দ্য এক্সিস্টেন্স অফ item and is aware of the relationship, sorry, with item, but item is unaware of this relationship. মানে কি, মানে হচ্ছে অর্ডার ডিটেইলে আমি কি বললাম, যে অর্ডার ডিটেইলে আসলে আমি সাপোজ আইটেম থেকে কিছু কল করব বা আইটেম ইউজ করে কিছু একটা কাজ করব আর কি অর্ডার ডিটেইলের মধ্যে থেকে। সাপোজ আমি এই ক্যালকুলেট সাব টোটালের মধ্যে আমি হচ্ছে কি আইটেমের কোনো একটা প্রাইস বা কিছু একটা ইউজ করলাম, এখানে তো কোডটা লেখা নাই, সো বুঝার কোনো ওয়ে নাই, বাট সাপোজ আমার লাগতে পারে, তাহলে আমি কি করব, তাহলে অর্ডার ডিটেইল থেকে আইটেমে একটা ইউনিডিরেকশনাল রিলেশনশিপ যাবে। বাট একটু খেয়াল করেন যে আইটেম কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে, আইটেমের সাথে কিন্তু অর্ডার ডিটেইলের কোনো মানে আইটেম ডাজন্ট কেয়ার অ্যাবাউট দ্য রিলেশনশিপ, ইট ইজ আনঅ্যাওয়্যার অফ দ্য রিলেশনশিপ বিটুইন অর্ডার ডিটেইল এন্ড আইটেম। দ্যাটস ওয়াই এটা একটা ইউনিডিরেকশনাল রিলেশনশিপ। ইন দিস কেস অর্ডার ডিটেইল হচ্ছে গিয়ে ওয়ান থাকতে হবে, মানে অর্ডার ডিটেইল আসলে একটা অর্ডার ডিটেইল একটা আইটেমের সাথে কনসার্ন, বাট একটা আইটেমের সাথে যখন অর্ডার ডিটেইল কনসার্ন হয় তখন জিরো টু মেনি হতে পারে। লাইক একটা আইটেম সেটা
যে কোনো অর্ডারে থাকতে পারে, নাও থাকতে পারে অর্ডার ডিটেইলে। যদি থাকে সেটা যে কোনো এনি নাম্বার অফ অর্ডার ডিটেইলসে থাকতে পারে। এনিওয়ে, সো এটা হচ্ছে কি একটা ইউনিডিরেকশনাল রিলেশনশিপ। নাও হোয়াট অ্যাবাউট পেমেন্ট? একটা অর্ডার যে পেমেন্ট করা হবে, আপনি মাল্টিপ্লিসিটিটা দেখেন যে একটা সিঙ্গেল অর্ডার আমি ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট অ্যামাউন্ট ভাবে আমি পে করতে পারবো, ডিফারেন্ট ওয়েতে পে করতে পারবো, বাট একটা সিঙ্গেল পেমেন্ট অ্যাকচুয়ালি একটা সার্টেন অর্ডারকেই স্পেসিফাই করবে। সো এটার মাল্টিপ্লিসিটি এরকম। এখন এই পেমেন্টটা আমি চাইলে 3 ভাবে করতে পারি। আমি ক্যাশ পেমেন্ট করতে পারি, চেক পেমেন্ট করতে পারি, বা ক্রেডিট পেমেন্ট করতে পারি। দ্যাটস ওয়াই দিস ইজ আ জেনারেলাইজেশন রিলেশনশিপ। অ্যান্ড পেমেন্টে আসলে কোনো আমি এমন আচ্ছা, এখানে একটা ব্যাড প্র্যাকটিস আছে, এখানে হলো গিয়ে কোনো ফাংশনের নাম লেখা নাই। এটা আপনারা করবেন না, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে সেখানে কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, আমি মেথডটার নাম লিখলাম না ক্লাসে, এইটা অ্যাভয়েড করবেন, এটা করবেন না। বিকজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে তো অবশ্যই তার কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, সেটা লেখার ট্রাই করবেন। সামটাইমস এটা অ্যাভয়েড করা হয় কিছু কনভেনশনসে। এনিওয়ে, সো পেমেন্ট হচ্ছে এমন একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটাকে আসলে ওভাররাইড করবে ক্যাশ, চেক এন্ড ক্রেডিট। সো এই পেমেন্টের থেকে আমরা আসলে জেনারেলাইজেশন দিয়ে একটা অ্যারো দিয়ে দিলাম, মানে কমন অ্যারো দেওয়া যায়, 3টা আলাদা অ্যারো দিতে পারতাম, ডাজন্ট ম্যাটার। সো জেনারেলাইজেশনের কেসে কিন্তু মাল্টিপ্লিসিটি দেখানোর দরকার নাই। মাল্টিপ্লিসিটি হচ্ছে গিয়ে এই রিলেশনশিপটা বাদে অল কাইন্ডস অফ আদার রিলেশনশিপের মধ্যে থাকতেই হবে। দিস ইজ আ ভেরি বেসিক ক্লাস ডায়াগ্রাম। আমরা পরে আরো শেষের দিকে, ট্রাইমেস্টারের শেষের দিকে আরো প্র্যাকটিস করার চেষ্টা করবো ক্লাস ডায়াগ্রামের। সো কারো যদি ক্লাস ডায়াগ্রাম রিলেটেড কোয়েশ্চেন থাকে আমাকে আস্ক করেন। এটার অ্যাডভান্টেজেস গুলো কি কি হবে? ক্লাস ডায়াগ্রামের অ্যাডভান্টেজ বলেন। ম্যাম, এখানে পেমেন্টের মধ্যে হচ্ছে কোনো এই যে অ্যাবস্ট্রাক্ট মেথড দেয়া নেই। যদি হচ্ছে এখানে একটা অ্যাবস্ট্রাক্ট থাকতো তাহলে হচ্ছে সেটা ক্যাশ, চেক, ক্রেডিট তিনোটার মধ্যেই হচ্ছে সেটা ইমপ্লিমেন্ট করা থাকতো, তাই না? এক্স্যাক্টলি 3টার মধ্যে অবশ্যই ইমপ্লিমেন্টেড থাকতো, 3টার মধ্যেই থাকতো। মানে একটা অ্যাবস্ট্রাক্ট মেথডের যদি আমি কোনো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যদি আমি কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড লিখি, সেটা যেই চাইল্ড থেকে ইনহেরিটেড হোক না কেন, সবগুলো চাইল্ড থেকে ওভাররাইড করতে হবে। বুঝা গেছে? জি ম্যাম। আর সেই ক্ষেত্রে তো ওই তিনোটার মধ্যেই ওই ফাংশনটা দেখাতে হবে, তাই না? নামটা দেখাতে হবে, হ্যাঁ। ওকে, অ্যাডভান্টেজেস কি হবে ক্লাস ডায়াগ্রামের? ফর এক্সাম্পল, ইট হেল্পস টু আন্ডারস্ট্যান্ড দ্য জেনারেল ওভারভিউ অফ দ্য অ্যাপ্লিকেশন স্কিম্যাটিক্স। সো আমি ওভারভিউ একটা পেয়ে যাচ্ছি আমার অ্যাপ্লিকেশনের। They demonstrate data models for information systems. So আমরা যে ইনফরমেশন সিস্টেমটা বানাবো, এটা একটা ডেটা মডেল আমরা পেয়ে গেলাম, যেখানে কি ধরনের ডেটা থাকতে পারে। ডেটাটা আসলে কি? ওই অ্যাট্রিবিউট গুলা, আর অপারেশন হচ্ছে ফাংশন গুলা। It helps to visually express the requirements of a system or needs of a system. So আমরা ক্লাস ডায়াগ্রাম দেখে অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আসলে আমার সিস্টেমে কি কি প্রয়োজন, কি কি লাগবে, কি কি ডেটা লাগবে, কি কি অপারেশন লাগবে, এটসেট্রা। And overall, it allows the visualization of the system without giving too much details of implementation. সোজা কথায় আমরা তো এখানে কোডের ডিটেইল লিখি না, আমরা শুধুমাত্র নামটা লিখছি ফাংশনের। সো এখানে আসলে এত ইমপ্লিমেন্টেশন না দিয়েও সে আসলে একটা ভিজুয়ালাইজেশন দিয়ে দেয় আমাকে সিস্টেমের। সো মোটামুটি এটা হচ্ছে গিয়ে অ্যাডভান্টেজেস। এই স্লাইডে কিছু রিসোর্সেসও দেওয়া আছে যেখান থেকে এগুলো নিয়ে আপনারা গো থ্রু করতে পারেন। সো এটা ছিল হচ্ছে আমাদের ক্লাস ডায়াগ্রাম। সো that was more or less it. ক্লাস ডায়াগ্রাম নিয়ে কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমরা নেক্সট দিন যেটা করব, আমরা সিআরসি কার্ডস দেখবো, যেটা আসলে খুবই ক্লোজলি রিলেটেড উইথ ক্লাস ডায়াগ্রামস। সেখানেও ক্লাসের কনসেপ্টস ইউজ করা হয়। আচ্ছা, সো যেটা করা যায় যে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে পারি। দাঁড়ান ম্যাম, সিটি তাহলে কি টপিক থাকবে?